আমরা আজকে অ্যাড্রেনাল কর্টেক্সের চ্যাপ্টারের লাস্ট অংশটুকু পড়ব, যেটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের থেকে আসা হরমোনগুলোর সাথে কিছু কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আছে, অনেকগুলোই আসলে আছে। তো আমরা এখানে আমাদের যেগুলো আমাদের জন্য বেশি প্রয়োজনীয় সেগুলো সম্পর্কে একটু ইন ডিটেলস পড়ার চেষ্টা করব। তো প্রথমেই আসি আমি হচ্ছে কি কুশিং সিনড্রোমে। কুশিং সিনড্রোমটা কি? আমরা আগেই বলেছি যে অ্যাড্রেনাল কর্টেক্সের 3টা লেয়ার থাকে। জোনা ফাসিকুলাটা, যেটা থেকে হচ্ছে গিয়ে আসে হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস, জোনা গ্লোমেরুলাসা, যেটা থেকে আসে মিনারেলোকর্টিকয়েডস, এবং জোনা রেটিকুলারিস, যেটা থেকে আসে হচ্ছে অ্যান্ড্রোজেন। তো এই যে কুশিং সিনড্রোমটা, এখানে মেইন সমস্যাটা হয় অ্যাকচুয়ালি জোনা ফাসিকুলাটা থেকে আসা গ্লুকোকর্টিকয়েড, এবং তার মধ্যেও হচ্ছে গিয়ে কর্টিসল, বিশেষ করে যেহেতু এটার পরিমাণটাই সবচেয়ে বেশি থাকে, এবং সামান্য পরিমাণে অ্যান্ড্রোজেন সিক্রেশনের প্রবলেম থাকে। এখানে কি প্রবলেম থাকে? এখানে হচ্ছে কি এগুলো হাইপার সিক্রেশন হয়, মানে সিক্রেশন নর্মাল যতটুকু হওয়ার কথা তার চাইতে অনেক বেশি সিক্রেশন হয়, এবং হলে পরে তখন হচ্ছে গিয়ে অনেকগুলো সিমটম দেখা দেয়। তো এই অনেকগুলো সিমটমকে একসাথে বলা হচ্ছে যে ক্যাসকেড অফ হরমোন এফেক্টস, মানে অনেকগুলো একসাথে সিমটম যখন থাকে তখন এগুলোকে বলা হয় সিনড্রোম। তো এটার নাম হচ্ছে গিয়ে কুশিং সিনড্রোম। তো এটাকে কজ অনুযায়ী কি কারণে এটা হচ্ছে, এটা অনুযায়ী অনেকভাবে ভাগ করা যায়। প্রাইমারি আমরা বলবো সেটাকে, যেটা হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নিজের সমস্যার কারণেই হচ্ছে, অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যার কারণেই হচ্ছে গিয়ে গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল সিক্রেশন বেড়ে গেছে। যেমন কোনো অ্যাড্রেনাল টিউমার হতে পারে, যেটা পার্টিকুলারলি হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের শুধু ফাসিকুলারটাকেই এফেক্ট করেছে, অন্যটাকে করেনি। সেক্ষেত্রে টিউমার যেহেতু হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল সেল মাস, মানে এখানে সেলের যে রিপ্রোডাকশন সেটা অ্যাবনর্মাল রেটে হচ্ছে, যার কারণে এই সেলগুলোর কাজও অ্যাবনর্মালভাবে হবে, মানে হচ্ছে অতিরিক্ত হবে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে কর্টিসল সিক্রেশন বেড়ে যাবে। এটাকে আমরা যেহেতু অ্যাড্রেনাল গ্ল্যান্ডেই সমস্যা, এই জন্য এটাকে বলছে প্রাইমারি। এখন অ্যাড্রেনাল গ্ল্যান্ড ছাড়া বাকি জায়গায় কোনো সমস্যা থাকার কারণে যদি হয়, সেটাকে আমরা বলবো সেকেন্ডারি। এবং সেক্ষেত্রে সাধারণত এটা পিটুইটারি অ্যাবনর্মালিটির কারণে হতে পারে, কারণ আমরা জানি যে হচ্ছে গিয়ে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এসিটিএইচ যেটা আসে, অ্যাড্রেনোকর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, সেটা যখন এসে অ্যাড্রেনাল কর্টেক্সের ফাসিকুলারটাকে স্টিমুলেশন দেয়, তখনই সেখান থেকে গ্লুকোকর্টিকয়েডের সিনথেসিস হয়। তো দেখা গেল যে গ্লুকোকর্টিকয়েড অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো সমস্যা নেই, সেটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে পিটুইটারি থেকে আসা এসিটিএইচ এটার পরিমাণ বেড়ে গেছে, পিটুইটারির মধ্যেই কোনো একটা টিউমার হয়ে গেছে, যার কারণে অতিরিক্ত অ্যাসিটিএইচ সিক্রেশন হচ্ছে, এবং অতিরিক্ত অ্যাসিটিএইচ এসে এই যে অ্যাড্রেনাল কর্টেক্সের ভাস্কুলারটাকে অতিরিক্ত স্টিমুলেশন দিচ্ছে, যার কারণে অতিরিক্ত কর্টিসল সিক্রেশন হচ্ছে। টারশিয়ারি আমরা এটাকে বলতে পারি, অথবা এটাকেও সেকেন্ডারির মধ্যেই ফেলে দেওয়া যায়। সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডও ঠিক আছে, পিটুইটারিও ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে থেকে যে কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন বা কর্টিকোট্রফিন রিলিজিং ফ্যাক্টর আসে, সেইটা গিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিকে যখন স্টিমুলেশন দেয়, তখনই হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এসিটিএইচ আসে, এবং সেই এসিটিএইচ গিয়ে আলটিমেটলি অ্যাড্রেনাল কর্টেক্সের উপর কাজ করে, কর্টিসল সিক্রেশন করে। তো যদি দেখা যায় অ্যাড্রেনাল গ্ল্যান্ডও ঠিক আছে, পিটুইটারিও ঠিক আছে, কিন্তু কোনো কারণে হাইপোথ্যালামাসেই কোনো একটা টিউমার হয়ে গেছে বা অন্য কোনো কারণে সেখান থেকে কর্টিকোট্রফিন রিলিজিং হরমোনের সিক্রেশন বেড়ে গেছে, এবং সেটা গিয়ে যার কারণে দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিকেও অতিরিক্ত স্টিমুলেশন দিচ্ছে, যার কারণে আলটিমেটলি অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এসিটিএইচ সিক্রেশন বেড়ে যাবে, এবং সেটা গিয়ে আবার স্টিমুলেশন দিবে অতিরিক্ত অ্যাড্রেনাল কর্টেক্সকে। তো এই যে অ্যাড্রেনাল কর্টেক্সের উপরে পিটুইটারি এবং হাইপোথ্যালামাসের প্রভাব, এটাকে একসাথে বলা হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস, ঠিক আছে? তো এই সমস্যার কারণে এই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কুশিং সিনড্রোম হতে পারে। এছাড়াও দেখা যেতে পারে যে আমাদের বডির ভিতরে কোনো সমস্যা নেই, কিন্তু বাইরে থেকে কোনো একজন পার্সন অতিরিক্ত পরিমাণে স্টেরয়েড হরমোন খেয়ে নিয়েছে, যেটার মধ্যে কর্টিসলে বেশি। এটা হতে পারে অনেক কারণে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস, অন্যান্য যে কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেগুলোতে অনেক বেশি গ্লুকোকর্টিকয়েড টাইপের ড্রাগ ইউজ করা হয়। এটা যদি অনেক বেশি দিন ধরে অনেক বেশি পরিমাণে ইউজ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের পেশেন্টরা কুশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। তো এটাকে আমরা বলি আয়াট্রোজেনিক। এবং অনেক সময় দেখা যায়
যে আমাদের বডিরই অন্য কোনো জায়গায় কোনো ক্যান্সার বা টিউমার, সেই টিউমারগুলো থেকে অ্যাসিটিএইচ আসতেছে। তো এই অ্যাসিটিএইচ তো নর্মালি আমাদের পিটুইটারি থেকে আসার কথা, কিন্তু নর্মাল পজিশন থেকে না এসে যদি কোনো অ্যাবনর্মাল জায়গা থেকে কোনো কিছু আসে, সেটাকে বলা হয় ইকটোপিক। তো নর্মালি এন্টেরিয়র পিটুইটারি ছাড়া অন্য কোনো জায়গা থেকে অ্যাসিটিএইচ আসার কথা না, কিন্তু যদি আসে সেক্ষেত্রে আমরা এটাকে বলি ইকটোপিক সিক্রেশন অফ অ্যাসিটিএইচ। এটা হতে পারে মেটাস্টেটিক কোনো টিউমার, ক্যান্সার, এটা থেকে এই টিউমারগুলো অনেক সময় দেখা যায় যে অ্যাসিটিএইচ সিক্রেশন করতে পারে। এটাও যদি হয় তাহলেও দেখা যাবে এই অতিরিক্ত অ্যাসিটিএইচ গিয়ে অ্যাডেনাল কর্টেক্সকে স্টিমুলেশন করে অতিরিক্ত কর্টিসল সিক্রেশন করছে। এখন এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে অ্যাসিটিএইচ বেশি সিক্রেশন হওয়ার কারণে যে কুশিং সিনড্রোমটা হয়, অর্থাৎ সেকেন্ডারি কুশিং সিনড্রোম যেটা, এটার আরেকটা নাম হচ্ছে কুশিংস ডিজিজ। এখানে আমরা কি কি ক্লিনিক্যাল ফিচার পাবো যা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই পার্সনটার কুশিং সিনড্রোম হতে পারে। প্রথমে হচ্ছে গিয়ে মুন ফেস, বাফেলো লাইক টর্সো, পেন্ডুলাস অ্যাবডোমেন। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ফেস এবং টর্সো মানে হচ্ছে ঘাড় এবং অ্যাবডোমেন, এগুলো কিন্তু সব আমাদের বডি সেন্ট্রাল অ্যাক্সেসে থাকে, সেন্ট্রাল লাইনে থাকে। তো এই যে গ্লুকোকর্টিকয়েড হরমোনগুলা, এগুলো একটা পিকুলিয়ার একটা বৈশিষ্ট্য আছে। আমরা এর আগেও দেখেছি গ্লুকোকর্টিকয়েডের যে মেটাবলিক ফাংশন, যেটা আমরা দেখেছি যে গ্লুকোকর্টিকয়েড হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিডকে অ্যাডিপোজ টিস্যু থেকে মোবিলাইজ করে নিয়ে আসে। তো তারা কি করে, এগুলাকে নিয়ে এসে এগুলাকে ডিপোজিট করে সেন্ট্রালি, যার কারণে হচ্ছে যদি কোনো পার্সনের শরীরে অতিরিক্ত পরিমাণে কর্টিসল বেড়ে যায়, তাহলে সেন্ট্রালি লিপিড ডিপোজিশন বেড়ে যায়, যার কারণে হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি হয়। দেখা যাচ্ছে তার পেরিফেরিগুলা থিন, হাত পা চিকন চিকন, কিন্তু দেখা যাচ্ছে মাঝখানের যে সেন্ট্রাল অ্যাক্সিসে মুখ, তারপর হচ্ছে ঘাড়, তারপর হচ্ছে অ্যাবডোমেন, এগুলো হচ্ছে বড় হয়ে গেছে। এছাড়াও আরেকটা কারণ হচ্ছে মুন ফেসে, যে আমরা দেখেছি যে কর্টিসল যে মেনলি এটা যদিও জুনা পার্টিকুলারটা থেকে আসে, কিন্তু জুনার গ্লুমেরুলাসা থেকেও কিন্তু হচ্ছে কিছু কর্টিসল আসে, অর্থাৎ কর্টিসলের কিছুটা মিনারেলোকর্টিকয়েড প্রপার্টিও কিন্তু আছে, অর্থাৎ এইটারও কিন্তু সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করার প্রপার্টি আছে। তো এটাও একটা মুন ফেসের কারণ। মুন ফেস দিয়ে বোঝানো হয় চাঁদের মতো মুখ, বলতে এখানে পজিটিভ কোনো কিছু না, এটা হচ্ছে গিয়ে চাঁদের মতো গোল হয়ে যায় মুখটা। একটা হচ্ছে লিপিড ডিপোজিশনের কারণে, আর একটা হচ্ছে যে সোডিয়াম ওয়াটার রিটেনশনের কারণে ইডিমাটাস হয়ে যায়। আরেকটা আমরা দেখেছি গ্লুকোকর্টিকয়েড মেটাবলিক ফাংশনে, যে এটা হচ্ছে এক্সট্রা হেপাটিক যে টিস্যুগুলো আছে সেগুলোর প্রোটিনকে ভেঙে ফেলে, প্রোটিন ক্যাটাবলিজম বাড়িয়ে দেয় এবং প্রোটিন সিনথেসিস, নতুন প্রোটিন তৈরি হওয়াকে কমিয়ে দেয়। যার কারণে হচ্ছে গিয়ে প্রোটিন, যেহেতু মাসলের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, তাই প্রোটিন যদি কমে যায় তাহলে হচ্ছে গিয়ে সেই জায়গাগুলো ওয়াস্টিং হওয়া শুরু করবে, এবং মেইনলি হচ্ছে মাসল যেহেতু সুপারফিশিয়ালি উপর থেকেই দেখা যায়, তাই মাসল ওয়াস্টিংটা খুব চোখে পড়ার মতো হয়। এর মধ্যেও স্পেশালি হচ্ছে গিয়ে থাই মাসলটা বেশি এফেক্টেড হয়। এছাড়াও দেখা যায় আমাদের যে ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেলের ওয়ালেও কিন্তু কোলাজেনাস স্ট্রাকচার থাকে এবং হচ্ছে গিয়ে প্রোটিন থাকে। প্রোটিন লাইক স্ট্রাকচার দিয়ে এই ব্লাড ভেসেলের ওয়ালগুলা তৈরি হয়। তো গ্লুকোকর্টিকয়েড যেহেতু এক্সট্রা হেপাটিক টিস্যু প্রোটিন ক্যাটাবলিজম করে, তো ব্লাড ভেসেলও কিন্তু একটা এক্সট্রা হেপাটিক টিস্যুই। তো স্কিনের নিচে যে ছোটো ছোটো ব্লাড ভেসেলগুলো থাকে, সেগুলোর ওয়ালে দেখা যায় যে প্রোটিন ক্যাটাবলিজম হয়ে যায়, প্রোটিন কমে যায়, এগুলোর ওয়ালগুলোও ভেঙে যায়। তার কারণে হচ্ছে এই যে স্কিনের নিচে থাকা ছোটো ছোটো ব্লাড ভেসেলগুলো ভেঙে যায় এবং হচ্ছে ব্লাড বাইরে বের হয়ে আসে, এবং সেটা উপর থেকে দেখতে একটা রেডিশ পার্পল স্ট্রায়ার মতো দেখা যায়, এবং এটা অ্যাবডোমিনে বেশি দেখা যায়, এটাকে বলে অ্যাবডোমিনাল স্ট্রায়া। এছাড়াও আমাদের বোনস, এটাও কিন্তু একটা এক্সট্রা হেপাটিক টিস্যু। সো সেম, এটা বোনসের যে প্রোটিনগুলো থাকে সেটাও ভেঙে ফেলতে থাকে, প্রোটিন ক্যাটাবলিজম করতে থাকে, যার কারণে হচ্ছে বোনসগুলো ক্ষয়ে যায় এবং এটাতে পোর বা ছিদ্র তৈরি হয়, এটাকে বলে অস্টিওপোরোসিস। এছাড়া আমরা মেটাবলিক ফাংশন অফ কর্টিসলে দেখেছি বা গ্লুকোকর্টিকয়েডে দেখেছি, এটার নাম গ্লুকোকর্টিকয়েড এই কারণে, কারণ এটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়, এবং কর্টিসল যদি বেড়ে যায় তাহলে ব্লাড গ্লুকোজ লেভেলও অতিরিক্ত বেড়ে যাবে, যার কারণে হাইপারগ্লাইসেমিয়া হয়। হাইপারগ্লাইসেমিয়া হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের কর্টিসল সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলেও যদি নর্মালি ইনসুলিন আমাদের বডিতে কাজ করতে পারে, তাহলে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল খুব একটা বেশি বাড়ার কথা ছিল না, কারণ ইনসুলিনের কাজই হচ্ছে গ্লুকোজের ইউটিলাইজেশন বাড়িয়ে দিয়ে ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালে রাখা। কিন্তু কর্টিসল দেখা যায় একদিকে সে
ব্লাড গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় বাই হচ্ছে ডিক্রিজিং দ্য ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, গ্লুকোজের ইউটিলাইজেশন কমিয়ে দেয়, আবার গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজের প্রোডাকশন বাড়িয়ে দেয়, বেশি প্রোডাকশন হচ্ছে কম ইউটিলাইজেশন হচ্ছে। অন্যদিকে সে আরেকটা কাজ করে, সে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, কারণ গ্লুকোকর্টিকয়েড আমরা দেখেছি ফ্যাটের উপরে এটার কাজ কি, যে এটা হচ্ছে প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়িয়ে দেয়, কারণ এটা হচ্ছে এডিপোস টিস্যু থেকে ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডকে মোবাইলাইজ করে ব্লাডে নিয়ে আসে। তো এই প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিড যখন বেড়ে যায়, এরা অনেক সময় গিয়ে দেখা যায় ইনসুলিনের যে রিসেপ্টর, সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে বসে থাকে, যার কারণে ইনসুলিন তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না। তাই দেখা যায় একদিকে তো সে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে, আবার অন্যদিকে ইনসুলিন রেজিস্ট্যান্সও তৈরি করছে, যার কারণে হচ্ছে গিয়ে ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মালে আর ব্যাক করতে পারছে না এবং হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। এটাকে অনেক সময় অ্যাড্রেনাল ডায়াবেটিসও বলা হয়। এছাড়া আমরা আগেই বলেছি যে কর্টিসলের কিছু মিনারেল ও কর্টিকয়েড প্রপার্টিও আছে, এটা সোডিয়াম ওয়াটার রিটেনশন করতে পারে, তাই ব্লাড ভলিউম বেড়ে যাবে এবং হচ্ছে ব্লাড প্রেশারও বেড়ে যেতে পারে। এছাড়া কুশিং সিনড্রোমের ডেফিনিশনে আমরা দেখেছি এখানে কর্টিসলের সাথে সাথে কিছু অ্যান্ড্রোজেন সিক্রেশনও বেড়ে যেতে পারে। হলে এই অ্যান্ড্রোজেন যেহেতু মাস্কুলিনাইজেশনের সাথে জড়িত, তাই এগুলোর সিক্রেশন যদি বেড়ে যায় তাহলে হচ্ছে একনি বা ব্রণ এবং হার্সুইটিজম মানে হচ্ছে গিয়ে গ্রোথ অফ হেয়ার ইন দ্য বডি, এটা হচ্ছে গিয়ে বেড়ে যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কুশিং সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার। এখন আমরা চলে যাচ্ছি প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম মানে হাইপার অ্যালডোস্টেরনিজম। তা হাইপার অ্যালডোস্টেরনিজম যখনই বলছি, এটার নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে সমস্যাটা কোথায়, অ্যালডোস্টেরনের সমস্যা। এবং কী ধরনের সমস্যা, অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে গেছে, এই জন্য এটার নাম হাইপার অ্যালডোস্টেরনিজম, বা এটা আরেকটা নাম হচ্ছে কন সিনড্রোম, যেটা হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমের নাম। তাহলে প্রাইমারি শুনে আমরা বুঝতে পারছি যে এই যে এখানে অ্যালডোস্টেরন সিক্রেশনটা বেড়ে গেছে, এই বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে, মেইন সমস্যাটা হচ্ছে কোথায়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যেই, এই জন্যই এটার নাম প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। অন্য জায়গায় সমস্যার কারণে যদি হতো তাহলে সেটার নাম হতো সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, যেটা আমরা পরে পড়ব। তো এটা কেন হতে পারে, যে জায়গা থেকে অ্যালডোস্টেরন আসে সেই জায়গায় যদি কোনো একটা টিউমার হয়ে যায়, অর্থাৎ অ্যাডেনাল কর্টেক্স ও জোনা গ্লোমেরুলাসা, এখানে যদি দেখা যায় কোনো টিউমার হয়ে যায়, তাহলে সেখানে অতিরিক্ত সেল প্রোডাকশন হবে এবং সেই অতিরিক্ত সেল থেকে অতিরিক্ত পরিমাণে অ্যালডোস্টেরন আসবে, এবং যার কারণে হচ্ছে গিয়ে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম বা কনস সিনড্রোম সেটা হবে। তাহলে সেটা যদি হয় তাহলে সেটা ক্লিনিক্যাল ফিচার কি কি হবে, খুবই সহজ। অ্যালডোস্টেরনের ফাংশনটা যদি আমরা একটু মনে করি, তাহলে অ্যালডোস্টেরনের যে ফাংশনগুলো, ওই জিনিসগুলোই হচ্ছে এখানে ক্লিনিক্যাল ফিচার হবে। পার্থক্যটা হচ্ছে যে জিনিসগুলো বেশি বেশি হবে। যে নর্মালি অ্যালডোস্টেরনের কাজ কি, অ্যালডোস্টেরন হচ্ছে গিয়ে আমাদের শরীরে কি করে, সোডিয়াম ওয়াটার রিটেনশন করে এবং হচ্ছে গিয়ে পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন সিক্রেশন করে। তাহলে সে যদি বেড়ে যায়, অ্যালডোস্টেরন যদি বেড়ে যায়, তাহলে পটাশিয়াম সিক্রেশনও বেড়ে যাবে। পটাশিয়াম সিক্রেশন বেড়ে যাওয়া মানে কি, বেশি বেশি পটাশিয়াম ইউরিন দিয়ে বের হয়ে চলে যাবে, তাহলে ব্লাডে পটাশিয়ামের লেভেল কমে যাবে বা হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে। এছাড়াও হাইড্রোজেন আয়ন সিক্রেশনও বেড়ে যাবে, তাহলে বেশি বেশি হাইড্রোজেন আয়ন যদি বডি থেকে বের হয়ে চলে যায়, তাহলে বডির যে পিএইচ সেটা হচ্ছে গিয়ে বেড়ে যাবে, অর্থাৎ অ্যালকালোসিস হয়ে যাবে, এটাকে বলে মেটাবলিক অ্যালকালোসিস। এছাড়াও আমাদের পটাশিয়ামের মাসলের উপর একটা ভূমিকা আছে। মাসলের নর্মাল ফাংশনিংয়ের জন্য পটাশিয়ামের থাকাটা অনেক বেশি জরুরি, যার কারণে দেখা যায় পটাশিয়াম লেভেল যদি কোনো কারণে কমে যায়, তাহলে দেখা যাবে যে মাসলে প্যারালাইসিস হয়ে যায়। মাসলগুলো পিরিয়ডিক প্যারালাইসিস মানে কিছুক্ষণ পরে পরে রুগীর দেখা যেতে পারে প্যারালাইসিসের মতো হাত পা নাড়াচাড়া করতে পারছে না, কারণ হচ্ছে গিয়ে পটাশিয়াম কম। এছাড়াও যেহেতু অ্যালডোস্টেরন সোডিয়াম ওয়াটার রিটেনশন করে, সেজন্য হচ্ছে ইসিএফ ভলিউম বেড়ে যাবে এবং স্লাইট ইনক্রিজ ইন সোডিয়াম কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটা স্লাইটলি কেন ইনক্রিজ করলো, কারণ হচ্ছে অ্যালডোস্টেরন যতটুকু সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে ঠিক ততটুকু ওয়াটারও রিঅ্যাবজর্পশন করে, যার কারণে সোডিয়াম ওয়াটার প্রপোর্শনেটলি রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে ওয়াটারের মধ্যে সোডিয়ামের যে কনসেন্ট্রেশন বা ইসিএফের যে সোডিয়ামের কনসেন্ট্রেশন সেটা খুব একটা বেশি কিন্তু বাড়ে না, ঠিক আছে। কিন্তু ইসিএফ এর ভলিউম তো বেড়ে যাচ্ছে, মানে ব্লাডের ভলিউম তো বেড়ে যাচ্ছে, এই জন্য হাইপারটেনশন অবশ্যই থাকবে। এবং যেহেতু রেনিন যেটা কিনা কিডনি থেকে আসে, এটা অ্যালডোস্টেরন সিক্রেশনে একটা স্টিমুল্যান্ট হিসেবে কাজ করে, তাই অ্যালডোস্টেরন সিক্রেশন যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে দেখা যাবে রেনিন সিক্রেশন নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে কমে গেছে।
তাহলে এই হচ্ছে আমাদের প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমের যে ক্লিনিক্যাল ফিচারগুলো। এখন আমরা আসি সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। এটা কখন হবে? যখন আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কোনো জায়গায় সমস্যার কারণে অ্যালডোস্টেরনের পরিমাণটা বডিতে বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম, কারণ এটা সেকেন্ডারিলি হচ্ছে অন্য জায়গায় সমস্যার কারণে। কোথায় কোথায় হতে পারে? যদি হার্ট ফেলিওর হয় তাহলে হতে পারে, এবার যদি সিরোসিস হয়, নেফ্রোসিস হয়। কেন হবে? কারণ হচ্ছে গিয়ে এই যে অ্যালডোস্টেরনগুলো যেটা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আসে, এগুলো বেশিরভাগেরই মেটাবলিজম হয়ে হচ্ছে গিয়ে লিভারে। তাই লিভারে যদি সিরোসিস হয় তাহলে এগুলোর মেটাবলিজমটা ঠিকমতো হয় না, ইউটিলাইজেশন ঠিকমতো হয় না, যার কারণে বডিতে এগুলা কনসেন্ট্রেশন বেড়ে যায়। এছাড়া এই অ্যালডোস্টেরন যখন মেটাবলাইজ হয়ে ইউটিলাইজ হয়ে যাওয়ার পরে এটার বেশিরভাগ অংশ কিন্তু কিডনি দিয়ে এক্সক্রেশন হয়। তাই কিডনিতে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ নেফ্রোসিস থাকে, তাহলেও কিন্তু এই যে অ্যালডোস্টেরনের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে যেতে পারে, কারণ হচ্ছে বডিতে জমা হয়ে থাকবে, বের হয়ে যেতে পারছে না। এছাড়াও এখানে আমরা প্রাইমারি থেকে সেকেন্ডারিকে কীভাবে পার্থক্য করতে পারি, যে প্রাইমারিতে আমরা দেখেছিলাম রেনিন সিক্রেশনটা কম থাকে, কিন্তু সেকেন্ডারিতে কিন্তু রেনিন সিক্রেশনটা আবার হাই থাকে। ঠিক আছে, কারণ হচ্ছে কি এই সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমে কিন্তু অ্যালডোস্টেরন সিক্রেশনটা বাড়ছে না, অ্যালডোস্টেরনের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে গেছে। কারণ অ্যালডোস্টেরন নর্মালি সিক্রেশন হচ্ছে, কিন্তু নর্মাল সিক্রেশন হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে এটা বডি থেকে বের হয়ে যেতে পারতেছে না কোনো কারণে, বা এটা মেটাবলিজম হচ্ছে না। এই জন্য এখানে কিন্তু আর এই নেগেটিভ ফিডব্যাকের কথাটা আসে না, তাই এখানে রেনিন সিক্রেশনটা হাই থাকে। এখন আমরা আসি আরেকটা কন্ডিশন, যেটা হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। তাহলে এটা কি? এখানে আমরা বুঝতে পারছি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা সমস্যা হচ্ছে, এবং কি সমস্যা? হাইপারপ্লাসিয়া। তা হাইপারপ্লাসিয়া মানে কি? যখন কোনো সেলের কাউন্ট বেড়ে যায় তখন আমরা সেটাকে বলি হাইপারপ্লাসিয়া। সেলের কাউন্ট না বেড়ে যদি শুধু সেলের সাইজ বেড়ে যায়, এটাকে আমরা বলি হাইপারট্রফি। এগুলো হচ্ছে এক ধরনের অ্যাডাপটিভ চেঞ্জ। তো এগুলা যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হয়ে থাকে, অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে সেলগুলো আছে এইগুলার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো হাইপারপ্লাসিয়া। তো এটা কেন হতে পারে? এই যে আমরা দেখেছিলাম অ্যালডোস্টেরন স্টেরয়েড বায়োসিনথেসিসের যে স্টেপসগুলো আছে, সেই স্টেপসগুলোর যে কোনো একটা স্টেপসে যদি কোনো হরমোন ডেফিসিয়েন্ট থাকে, তাহলে দেখা যায় যে কোনো এনজাইম ডেফিসিয়েন্ট থাকে, তাহলে দেখা যায় যে হরমোনগুলোর প্রোডাকশন সবগুলোতেই কোনো না কোনোভাবে এফেক্টেড হয়, এবং যার কারণে হচ্ছে কি আলটিমেটলি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হয়। তো সেটা কেন হবে? কারণ এনজাইম যদি ডেফিসিয়েন্ট থাকে তাহলে আমাদের কাছে নর্মালি মনে হয় যে এনজাইম যেহেতু ডেফিসিয়েন্ট, তাহলে তো হরমোনের সিক্রেশন কম হওয়ার কথা ছিল, তাহলে আবার এটা হাইপারপ্লাসিয়া কীভাবে হচ্ছে, তাই না? এটার কারণ হচ্ছে গিয়ে যখন কোনো একটা এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, তখন দেখা যায় অ্যাড্রেনাল গ্ল্যান্ড হচ্ছে গিয়ে সেটার সিক্রেশনটা, হরমোনটার সিক্রেশন বা ফাইনাল যে প্রোডাক্টটা, সেটার সিক্রেশনটা ঠিকমতো করতে পারে না। এবার যখন করতে পারে না নেগেটিভ ফিডব্যাকের কারণে, তখন আমাদের বডিতে অ্যান্টেরিয়র পিটুইটারিতে সিগন্যাল যায় যে অ্যাড্রেনাল কর্টেক্স তার হরমোনগুলো ঠিকমতো সিক্রেশন করতে পারছে না। তখন পিটুইটারি চায় যে সে অ্যাসিটিক সিক্রেশন বাড়িয়ে দিয়ে সে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সিক্রেশনগুলোকে নর্মাল করে ফেলবে। তো সে কী করে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডে বেশি বেশি স্টিমুলেশন দিতে থাকে, এবং লিপিড যে ড্রপলেট সেগুলো এনে এনে জমা করতে থাকে। কারণ যেহেতু এগুলো স্টেরয়েড হরমোন, এগুলো সবগুলোই কোলেস্টেরল থেকেই ডেরাইভ হয়। তো এসিটিএইচ এর প্রভাবের কারণে দেখা যায় বেশি বেশি কোলেস্টেরল ডেসমোলেজ এনজাইম দিয়ে ভেঙে লিপিড ড্রপলেটে পরিণত হয়, কিন্তু সেইগুলো আলটিমেটলি কোনো কাজের কাজ বা হচ্ছে কোনো হরমোন ফাইনাল যে এন্ড প্রোডাক্ট সেটা সিনথেসিস করতে পারে না, কারণ হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে এনজাইমের সমস্যা আছে। তো এই লিপিড ড্রপলেটগুলো জমা হতে হতে দেখা যায় যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, হাইপারপ্লাসিয়া হয়ে যায়, কারণ এটার উপর লোড পড়ে যায়, যার কারণে এই কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াটা হয়ে থাকে। এবং এই কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া এটা হচ্ছে গিয়ে কনজেনিটাল হতে পারে, আবার অনেক সময় এটা অ্যাডাল্টেও গিয়ে ধরা পড়ে। তা আমরা প্রথমে হচ্ছে গিয়ে এটা কনজেনিটাল ফর্মটা একটু দেখে নিই। এটার মধ্যে আসলে অনেক ধরনের টাইপস আছে, অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, সবগুলো আসলে হচ্ছে গিয়ে বলা সম্ভব না। আমাদের বেশি যেটা কমনলি পাওয়া যায় সেটা হচ্ছে 21 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি।
তো সেটা একটু যদি দেখতে আমরা দেখার আগে আমরা একটু তার স্টেপস অফ সিনথেসিসটা আমাদের একটু দেখতে হবে। না হলে হচ্ছে কি এখানে কি বলেছে যে 21 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি থাকতে হচ্ছে কর্টিসল এবং অ্যালডোস্টেরন সিক্রেশন বেশি হয় না, যার কারণে হচ্ছে গিয়ে এই যে এসিটিএইচ সিক্রেশন যখন নেগেটিভ ফিডব্যাকের মধ্যে বেড়ে যায় তখন প্রিকারসর স্টেরয়েডগুলো সিক্রেশন বেড়ে যায়, যেগুলো আলটিমেটলি অ্যান্ড্রোজেনে কনভার্ট হয়। তো আমরা এখন একটু আমাদের যে স্টেরয়েড সিনথেসিসের স্টেপসগুলো আছে সেগুলো একটু দেখে নিই। এই যে এখানে সমস্যাটা কোথায় আছে, সমস্যাটা হচ্ছে এই 21 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি আছে। তো 21 বিটা হাইড্রোক্সিলেজের ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে কি হবে সমস্যাটা, যে এই যে প্রজেস্টেরন থেকে 11 ডিঅক্সি কর্টিকোস্টেরন হতে এবং 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন থেকে 11 ডিঅক্সি কর্টিসল হতে কিন্তু এই 21 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমটা লাগছে। তো যখন এই এনজাইমটা ডেফিশিয়েন্ট থাকবে তখন হচ্ছে গিয়ে এই যে স্টেরয়েড সিনথেসিসের স্টেপসটা সেটা এখানে এসে আটকে যাবে, অর্থাৎ প্রজেস্টেরন আর 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন পর্যন্ত হয়ে এটা আটকে যাবে। এটার যে পরবর্তী ধাপগুলো অর্থাৎ 11 ডিঅক্সি কর্টিকোস্টেরন সেটা থেকে কর্টিকোস্টেরন এটা কিন্তু আর হবে না। এই এনজাইম যদি ঠিক থাকে তাহলেও কিন্তু হবে না, কারণ এইটুকু পর্যন্ত আসতে গেলে আগে তাকে এই স্টেপটা পার হয়ে আসতে হবে। কর্টিকোস্টেরন হতে গেলে আগে তাকে 11 ডিঅক্সি কর্টিকোস্টেরন হতে হবে, কর্টিসল হতে হলে আগে তাকে 11 ডিঅক্সি কর্টিসল হতে হবে। যদি এটা না হইতে পারে তাহলে কিন্তু হচ্ছে গিয়ে সে আর এই পর্যন্ত পৌঁছাইতে পারবে না। তো যেহেতু এই 21 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি আছে তাই প্রজেস্টেরন আর 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন পর্যন্ত হয়ে কিন্তু এই রিঅ্যাকশনটা আটকে যাবে। এখন এই যে সাবস্ট্রেটগুলো রয়ে যাবে এরা কিন্তু এখানে আটকে বসে থাকবে না, দেখা যাবে যে রিঅ্যাকশনটা ডান দিকে টার্ন করতেছে। এই যে এদিকে আরও মার্ক দিয়ে দেখানো হচ্ছে যখন এই প্রজেস্টেরন আর 17 হাইড্রোক্সি প্রজেস্টেরনের পরিমাণ বেশি হয়ে যাবে তখন কি হবে, এরা আলটিমেটলি সবগুলা গিয়ে অ্যান্ড্রোস্টেনাডিয়ন বা হচ্ছে অ্যান্ড্রোজেনে কনভার্ট হয়ে যাবে, কারণ এই দিকে তো এনজাইমের কোনো ডেফিসিয়েন্সি নাই, 17-20 লাইজ এনজাইমের কোনো ডেফিসিয়েন্সি নাই, তাই তারা এই দিকে যাইতে না পারে ওই দিকে চলে যাবে। তো যার কারণে হচ্ছে কি অ্যান্ড্রোজেনের পরিমাণটা বডিতে বেড়ে যাবে, যার কারণে হচ্ছে মাস্কুলাইনাইজেশন দেখা দেবে, বা অ্যান্ড্রোজেনের নামই অ্যান্ড্রোজেন এই কারণে, কারণ অ্যান্ড্রো মানে হচ্ছে মেল, তো এটা হচ্ছে মেল যে প্রপার্টিসগুলো আছে সেইগুলোও সিক্রেশন বাড়িয়ে দেবে। এবং এখানে অ্যালডোস্টেরনেরও ডেফিসিয়েন্সি থাকে। তো অ্যালডোস্টেরনের স্টেপস অফ সিনথেসিস আমরা অন্য একটা স্লাইডে দিয়েছিলাম, এই যে স্টেপস অফ অ্যালডোস্টেরন সিনথেসিস। অ্যালডোস্টেরন সিনথেসিসের একটা স্টেপে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রজেস্টেরন থেকে ডিঅক্সি কর্টিকোস্টেরন হবে, এই স্টেপটাতেই কিন্তু 21 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমটা লাগে। তাই এই এনজাইমের ডেফিসিয়েন্সি থাকলে যদিও এখানে এটা দেখানো হয় নাই, সে প্রজেস্টেরনটা ডিঅক্সি কর্টিকোস্টেরনে কনভার্ট হইতে পারবে না, এবং সে যদি ডিঅক্সি কর্টিকোস্টেরনে কনভার্ট হইতে না পারে তাহলে পরবর্তী আর কোনো স্টেপই কিন্তু আর হবে না। তো আলটিমেটলি দেখা যাবে যেহেতু অ্যাড্রেনাল গ্ল্যান্ড তার হরমোনগুলোর সিক্রেশন ঠিকমতো করতে পারছে না, তো অ্যান্টেরিয়র পিটুইটারি কী চাইবে, হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য সে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে চাইবে যে এসিটিএইচ সিক্রেশন বাড়ায় দেওয়ার মাধ্যমে সে হচ্ছে গিয়ে এই সিক্রেশনগুলোকে বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে হরমোনগুলো কর্টিসল বা অ্যালডোস্টেরন সিক্রেশনকে সে নর্মালে নিয়ে আসবে, কিন্তু সে আসলে নর্মালে নিয়ে আসতে পারবে না। সে শুধু কী করতে পারবে, লিপিড ড্রপলেট এনে এনে এটার মধ্যে জমা করতে পারবে। তো যার কারণে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হবে। অন্যদিকে কি হবে, এই যে অতিরিক্ত এসিটিএইচ স্টিমুলেশনের কারণে অতিরিক্ত প্রজেস্টেরন বা এগুলো হচ্ছে কি তৈরি হবে, যেগুলো আলটিমেটলি কর্টিসল বা অ্যালডোস্টেরনে কনভার্ট হইতে পারবে না। না হতে পারে তারা কি হবে, তারা হচ্ছে এগুলা অ্যান্ড্রোজেনে কনভার্ট হয়ে যাবে, কারণ অ্যান্ড্রোজেন সিনথেসিসের জন্য যে এনজাইম লাগে 17-20 লাইজ সেটাতে তো কোনো সমস্যা নেই, যার কারণে হচ্ছে অ্যান্ড্রোজেনের পরিমাণ বডিতে বেড়ে যাবে এবং মাস্কুলিনাইজেশন দেখা দিবে। এবং অন্যদিকে মাস্কুলাইনাইজেশন কিভাবে বোঝা যাবে, যে হার্সুইটিজম হবে, মেল টাইপ অফ বডি হেয়ার ডিস্ট্রিবিউশন, দাড়ি মুচ গজা যাবে, বা হচ্ছে গিয়ে এটা যদি ফিমেলদের মধ্যে এটা বেশি সাধারণত বোঝা যায়, বা হচ্ছে গিয়ে ফিমেলদের যে ক্লাইটোরিসটাকে সেটা অনেক সময় পেনিসের মতো রিসেম্বল করতে পারে, এবং হচ্ছে দাড়ি গুফ গজায় যায়, এগুলো হবে। এছাড়া ছেলেদের ক্ষেত্রে কী হবে, প্রিকশিয়াস পিউবার্টি হবে,
দেখা যাবে যে ছোট একটা বাচ্চা ছেলের মতো একদম অ্যাডাল্টের মতো তার মেল যে জেনিটাল সেটা গ্রোথ হয়ে যেতে পারে। এছাড়াও যেহেতু অ্যালডোস্টেরনেরও ডেফিসিয়েন্সি থাকবে, তাই হচ্ছে গিয়ে সল্ট এবং ওয়াটার লস হবে। যেহেতু অ্যালডোস্টেরন সোডিয়াম ওয়াটার রিটেনশন করে, এটা না থাকলে এগুলো বের হয়ে চলে যাবে এবং হাইপোভোলিমিয়া ডেভেলপ করবে। এটা কিন্তু অনেক সময় অ্যাডাল্টহুডেও হতে পারে। অ্যাডাল্টহুডে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে এনজাইমে থাকে না, কারণ এনজাইমের সমস্যা থাকলে এটা ছোটোবেলা থেকেই সমস্যাটা ধরা পড়ে। অনেক সময় দেখা যায় যে ছোটোবেলায় তার কোনো সমস্যা ছিল না, কিন্তু বড় হয়ে কোনো কারণে দেখা গেল অ্যাড্রেনাল গ্ল্যান্ডের জোনা রেটিকুলারিসে, যেখানে থেকে অ্যান্ড্রোজেন সিক্রেশন হয়, সেখানে কোনো একটা টিউমার হয়ে গেল। তখন কি হইতে পারে, অ্যান্ড্রোজেন সিক্রেশন বেড়ে যাবে এবং যার কারণে হচ্ছে ভিরিলাইজেশন হবে, মানে হচ্ছে কি বডি হেয়ার অতিরিক্ত পরিমাণে মানে মেল ক্রাইটেরিয়া তার ডেভেলপ করে। মেল যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো অনেকখানি তার মধ্যে চলে আসবে। তার মধ্যে বেশিরভাগ হচ্ছে কি দাড়ি গোঁফ গজায় যাওয়া, ছেলেদের মতো ডিপ ভয়েস হয়ে যাওয়া, এবং হচ্ছে কি ছেলেদের মতো বডি হেয়ার এবং পিউবিক হেয়ার ডিস্ট্রিবিউশন হওয়া, মাথার চুল কমে যাওয়া, এবং ক্লাইটোরিসের গ্রোথ এত বেশি হয় যে অনেকটা এটা পেনিসের মতো দেখা যায়। এবার হচ্ছে গিয়ে দেখা যায় যে প্রোটিন ডিপোজিশন স্কিন, যে ছেলেদের দেখা যায় এমনিতেই একটু মাসলটা মেয়েদের চাইতে বেশি থাকে, কারণ হচ্ছে কি ছেলেদের শরীরে যে টেস্টোস্টেরন থাকে বা অ্যান্ড্রোজেন যেগুলো থাকে তাদের হচ্ছে গিয়ে প্রোটিন রিটেনশন পাওয়ার থাকে বা প্রোটিন অ্যানাবলিজম তারা করে। তো মেয়েদের ইস্ট্রোজেনের নর্মালি কিন্তু এরকম কিছু থাকে না, কিন্তু এই পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যেহেতু অ্যান্ড্রোজেন সিক্রেশন বেড়ে গেছে তাই তাদের প্রোটিন ডিপোজিশন বেশি বেশি হয় এবং এটা টিপিক্যাল মাস্কুলিন অ্যাপিয়ারেন্স হয়। এবং যদি কোনো ছেলেদেরও এটা হয়, টিউমারটা হয় পিউবার্টির আগে, তাহলে দেখা যায় পিউবার্টির আগেই সে তার মধ্যে পিউবার্টির সব ফিচার বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করেছে। এটাকে আমরা বলি প্রেকোশিয়াস পিউবার্টি। এবং যদি এই মেলটা অ্যাডাল্টে হয় তাহলে আসলে এটা বোঝাটা মুশকিল, কারণ হচ্ছে অ্যাডাল্টে তো নর্মালি একটা ছেলের মধ্যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে। তো এটা এখন তার নর্মালি ডেভেলপ করেছে নাকি হচ্ছে অ্যান্ড্রোজেন সিক্রেটিং টিউমারের কারণে করেছে, এটা বোঝাটা একটু কঠিন। এখন আমরা চলে আসি, যদি এতক্ষণ আমরা সবগুলা কি বললাম, যদি কোনো কারণে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যায়। এখন আমরা লাস্ট যেটা করবো সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সিক্রেশন যদি কোনো কারণে কমে যায় তাহলে এটাকে আমরা বলছি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। এটা প্রাইমারি হইতে পারে, যদি প্রাইমারি হয় তাহলে অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যার কারণেই যদি এটা হয়ে থাকে সেটাকে আমরা বলি এডিসনস ডিজিজ। এবং যেটার মধ্যে হচ্ছে যে সবচেয়ে কমন হচ্ছে গিয়ে টিবি ইনফেকশন অথবা হচ্ছে গিয়ে অটোইমিউন ইনফ্লামেশন অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যদি টিউবারকুলোসিস হয় অথবা অটোইমিউন কোনো ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে এবং তার থেকে হরমোন আসাও বন্ধ হয়ে যায়। এটাকে আমরা বলি এডিসনস ডিজিজ। এটাতে আমরা কি ক্লিনিক্যাল ফিচার পাবো, যে পার্সনটা হচ্ছে গিয়ে ওয়েট অনেক বেশি কমে যায়, ওয়েট লস হতে থাকে, তার মধ্যে লিথার্জি কাজ করে, কারণ হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবেই তার মধ্যে হচ্ছে গিয়ে পার্সনটা হচ্ছে গিয়ে সবসময় দেখা যায় হাইপোটেনসিভ থাকবে, কারণ অ্যালডোস্টেরন নাই। অ্যালডোস্টেরন না থাকার কারণে সোডিয়াম ওয়াটার অনেক বেশি লস্ট হবে এবং সোডিয়াম ওয়াটার লস হয়ে যাওয়ার কারণে ইসিএফ ভলিউম কমে যাবে। ইসিএফ ভলিউম যদি কমে যায় তাহলে ব্লাড ভলিউম কমে যাবে, ব্লাড ভলিউম কমে গেলে হচ্ছে গিয়ে তার ভেনাস রিটার্ন কমে যাবে, ভেনাস রিটার্ন কমে গেলে কার্ডিয়াক আউটপুটও আলটিমেটলি কমে যাবে, যার কারণে কার্ডিয়াক ওয়ার্কলোড যেটা সেটা অনেক কমে যাবে, যার কারণে হার্টটাও ছোটো হয়ে আসবে। এটাকে চিকেন হার্ট বা স্মল হার্ট বলা হয়, যার কারণে পার্সনটা সবসময় এটা দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করবে এবং আলটিমেটলি বডিতে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে এবং সল্ট ওয়াটার লস হয়ে যাওয়ার কারণে পার্সনটার ওয়েটটাও লস হতে থাকবে। এবং হচ্ছে গিয়ে যে এই ধরনের পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়া হয় বিশেষ করে ফাস্টিংয়ে, কারণ তাদের গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনটাও কিন্তু কমে গেছে, যার কারণে হচ্ছে গিয়ে গ্লুকোকর্টিকয়েড না থাকার কারণে যেগুলো হচ্ছে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন বাড়িয়ে দিতে সাহায্য করে, সেটা না থাকার কারণে তার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং সেটাও কখন, যখন হচ্ছে মেনলি ফাস্টিংয়ে, কারণ গ্লুকোকর্টিকয়েড মেনলি কীভাবে আমাদের ব্লাড গ্লুকোজ বাড়ায়, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে। এবং আমাদের বডির গ্লুকোনিওজেনেসিস হওয়ার একটা মেইন কন্ডিশন হচ্ছে কিন্তু ফাস্টিং, মানে হচ্ছে কি ইন বিটুইন দ্য মিলস। আমরা তো কন্টিনিউয়াসলি কেউ কোনো মানুষ খাইতে থাকে না, তো যখন মানুষ খায় তখন তো তার গ্লুকোজ লেভেল এমনিতেই বাড়বে, কারণ হচ্ছে আমাদের বাঙালিদের এমনিতেই কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড আমরা বেশি খাই, তো এমনিতেই বাড়বে। বা অন্যান্য যে হরমোনগুলো আছে এপিনেফ্রিন, গ্রোথ হরমোন, এরা হচ্ছে গিয়ে সবগুলোই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় একমাত্র ইনসুলিন ছাড়া। তো
তো কিন্তু কোনো পার্সন যদি দেখা যায় ফাস্টিংয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে তার ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালে রাখতে কর্টিসল অনেক বড় ভূমিকা পালন করে, যেটা এখানে অ্যাবসেন্ট, যার কারণে হচ্ছে গিয়ে ফাটাল হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, মানে এত কমে যেতে পারে ব্লাড গ্লুকোজ যে পার্সনটা হচ্ছে সাথে সাথে মারা যেতে পারে। এছাড়াও হচ্ছে গিয়ে ডিফিউজ ট্যানিং বা স্পটি পিগমেন্টেশন অফ স্কিন হয়, এটা হয় মেনলি নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে অ্যাসিটিক সিক্রেশন বেড়ে যাওয়ার কারণে। কারণ হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোন সিক্রেশন যখন কমে যায় তখন সেটাকে আবার পুনরায় নর্মালে নিয়ে আসার জন্য নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে অ্যাসিটিক সিক্রেশনটা বেড়ে যায় এবং অ্যাসিটিএচের কিছুটা মেলাটোনিন লাইক প্রপার্টি থাকে, মেলানিন লাইক প্রপার্টি থাকে, যেটা আমাদের বডির কালারের জন্য দায়ী। তো যার কারণে হচ্ছে গিয়ে ডিফিউজ ট্যানিং বা স্পটি পিগমেন্টেশন হয়, এটা হচ্ছে মেনলি হ্যান্ড ক্রিজ এবং গামে খুব কমনলি দেখা যায়। এছাড়া হচ্ছে ওয়াটার ইনটক্সিকেশনে আবার একটা চান্স, এটা কিন্তু একটু অন্যরকম কথা হয়ে গেল, কারণ আমরা বলছি যে মানে অ্যালডোস্টেরন না থাকার কারণে তো সল্ট এবং ওয়াটার লস হচ্ছে, আবার এখানে বলছি ওয়াটার ইনটক্সিকেশনের চান্স আছে। এটা কেন? কারণ হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরন সোডিয়াম ওয়াটার রিটেনশন করে, কিন্তু ওয়াটার রিটেনশন শুধু যে অ্যালডোস্টেরন করে তা কিন্তু না। অ্যান্টিডায়োটিক হরমোন বলে একটা হরমোন থাকে যেটা পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন কিডনিতে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এই এডিএইচ কখন সিক্রেশন বেড়ে যায়? যখন সে দেখে বডিতে ওয়াটারের পরিমাণটা কমে গেছে। তো অ্যালডোস্টেরন না থাকায় এই ধরনের পার্সনদের শরীরে কি হয়? এই ধরনের পার্সনদের শরীরে হচ্ছে গিয়ে সোডিয়াম ওয়াটার লস হইতে থাকে কিডনি দিয়ে এবং বডিতে ওয়াটারের পরিমাণ কমে যায়। এই কারণে এডিএইচ সিক্রেশনটা নর্মালের চাইতে অনেক বেশি বেড়ে যেতে পারে। তো এই জন্য এই ধরনের পার্সনদের ওয়াটার ইনটক্সিকেশন হওয়ার চান্সও বেড়ে যেতে পারে। এবং এই ধরনের পার্সন যদি কোনো কারণে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে পড়ে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে কি আমরা জানি যে আমাদের যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনকে কপ আপ করতে সাহায্য করে কর্টিসল, যেটা এই পার্সনদের শরীরে অ্যাবসেন্ট থাকে, মানে একদম কমই থাকে, যার কারণে হচ্ছে তারা কোনো স্ট্রেসফুল কন্ডিশনকে হ্যান্ডেল করতে পারে না এবং একেবারে হাইপোটেনশন হয়ে শক লাইক স্টেটে চলে যায়। ঠিক আছে, এটাকে বলে অ্যাডিসোনিয়ান ক্রাইসিস। এছাড়া আমরা এর আগেও পড়েছিলাম যে অ্যালডোস্টেরন একটা একুইট লাইফ সেভিং হরমোন, যেটা এখানে অ্যাবসেন্ট, যার কারণে এই ধরনের পার্সনদের সবসময় হাতে একটা ব্যান্ড বা গলায় একটা চেইন ঝুলায় রাখতে বলা হয়, যেখানে পার্সনের নাম, কন্ট্যাক্ট নাম্বার এবং সে যে একটা এডিসন ডিজিজের পেশেন্ট সেটা লিখে রাখতে বলা হয়, যাতে কোনো ধরনের কোনো বিপদ ঘটলে সাথে সাথে হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি হিসেবে ডক্টরদের সাথে কনসাল্ট করা যায়। এছাড়া ফিমেলদের মধ্যে মাইনর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থেকে থাকতে পারে, এটা হচ্ছে খুবই মাইনর লেভেলে থাকে। এখন আমরা আসি, যদি হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো সমস্যা না থাকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে নর্মালি হচ্ছে গিয়ে হরমোন সিনথেসিস করা সব ধরনের অ্যাবিলিটি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আছে, কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরন মানে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, তারপরেও হরমোন সিনথেসিস হচ্ছে না। কেন? কারণ হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে সব কিছু ঠিক থাকলেই শুধু হবে না, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে হরমোনগুলো সিনথেসিস হওয়ার জন্য অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আবার হচ্ছে গিয়ে এসিটিএইচকে আসতে হবে এবং তারপরেও সমস্যা থাকতে পারে। যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডও নর্মাল থাকে, অ্যান্টেরিয়র পিটুইটারিও নর্মাল থাকে, তারপরেও যদি দেখা যায় হাইপোথ্যালামাস থেকে যে কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন বা কর্টিকোট্রফিন রিলিজিং ফ্যাক্টর না থাকে, তাহলে পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড দুটো নর্মাল থাকলেও কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন সিক্রেশন ঠিকমতো হবে না। তো এটা এবং সেকেন্ডারি হোক আর টার্সিয়ারি হোক, এই দুই ধরনের কেসেই এসিটিএইচ লেভেলটা কিন্তু নর্মাল বা লো থাকে। যদি হাইপোথ্যালামাসের সমস্যার কারণে হয় তাহলে দেখা যাবে যে এসিটিএইচের লেভেল খুব একটা বেশি কমে না, আর যদি পিটুইটারি সমস্যার কারণে হয় তাহলে এসিটিএইচ লেভেলটা কিন্তু লো থাকবে। কিন্তু এই যে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এটাতে কিন্তু এসিটিএইচের লেভেলটা হাই থাকবে। তো এটা দিয়ে কিন্তু আমরা পার্থক্য করতে পারি যে এডিসন ডিজিজটা কোন ধরনের এডিসন ডিজিজ, মানে এটা প্রাইমারি, সেকেন্ডারি নাকি হচ্ছে টার্সিয়ারি। তো যেহেতু এসিটিএইচ লেভেলটা হচ্ছে নর্মাল বা লো থাকে সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে, তাই এইগুলোতে স্কিন পিগমেন্টেশনটা অ্যাবসেন্ট থাকে, কারণ এসিটিএইচের কারণেই মূলত স্কিন পিগমেন্টেশন হয়ে থাকে এবং অন্যান্য অ্যাবনর্মালিটিসও থাকে, কিন্তু সেটা দেখা যায় প্রাইমারি থেকে একটু লেস সিভিয়ার থাকে। তো এই পর্যন্তই ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ।